সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মাগরিবের আজানের কারণে আমাদেরকে আসলে নামাজের বিরতি দিতে হয়েছে। অত্যন্ত দুঃখিত, টেকনিক্যাল প্রবলেমের কারণেই আসলে বিকেলে অনেক কষ্ট পোহাতে হয়েছে। তোমরা তো আরও বেশি কষ্ট করছো, আসলে অপেক্ষায় থাকার পর হয়তো না দেখে চলে গেছো যে যেহেতু সময় মতো লাইভে আসতে পারি নাই, 5টা 20-এ আসার কথা ছিল, যেহেতু আসতে পারি নাই সে কারণে অত্যন্ত দুঃখিত। তো মাগরিবের পরে আবার তোমাদেরকে শাকিলস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আমরা যে অংশটা পড়তেছিলাম অ্যাকচুয়ালি আজকে আমাদের টপিক ছিল হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের কনফিউশন, ক্লিয়ারেন্স অ্যান্ড ইজি প্রিপারেশন। আমরা তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে যে কাজটা যে নিয়মটা দেখে ফেলছি, দেখো প্রথম নিয়মটা দেখছি, তারপরে আরেকটা নিয়ম বলা হয়েছে এভাবে যে প্রিপোজিশনের পরে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করব। এই একটা নিয়ম। একটা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করি। দেখো এখানে বাই একটা প্রিপোজিশন, মনে করো এটা আছে ওয়ার্ক, প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সটা যদি খেয়াল করো, এখানে বাই একটা প্রিপোজিশন আমরা প্রত্যেকেই জানি। অতএব প্রিপোজিশন বাই এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ওয়ার্ক আছে, এর সাথে কী করে দেবো বলো তো? আইএনজি যোগ করে দেবো। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ নিয়ম। কেন সহজ নিয়ম? তুমি দেখবে সেন্টেন্সের অর্থ বোঝার দরকার নাই, কোনো প্রয়োজন মানে ভাব অর্থ কোনো কিছু বোঝার দরকার নাই, কোনো নিয়ম বোঝার দরকার নাই। শুধু এতটুকু মনে রাখলেই চলবে যে প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে কী হবে? আইএনজি যোগ হবে। তাহলে কিন্তু একটা নিয়ম খুব সহজে আমরা পাচ্ছি এবং দেখা যাবে যে এই একটা নিয়ম থেকে একটা অপশন অথবা দুইটা অপশন চলে আসতে পারে। অতএব এই নিয়মটা বললাম। এখানে প্রিপোজিশনের আরও নিয়ম আছে। প্রিপোজিশনের আরেকটা নিয়ম হচ্ছে যে প্রিপোজিশন যদি টু হয় তাহলে টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর বসবে। এটা একটা সহজ নিয়ম। আর একটা প্রিপোজিশনের নিয়ম হচ্ছে যে প্রিপোজিশনের বাই এর পূর্বে, কথাটা ভালো করে শুনবা, প্রিপোজিশনের বাই এর পূর্বে, অন্য সকল ক্ষেত্রে ছিল প্রিপোজিশনের পরে, বাট দিস টাইম বিফোর প্রিপোজিশন। তার মানে যখন প্রিপোজিশনের পূর্বে কোনো স্পেস থাকবে, প্রিপোজিশন বাই এর পূর্বে কোনো স্পেস থাকবে, তখন অবশ্যই আমরা সেখানে ভার্বের কয় নাম্বার ব্যবহার করব? ভার্বের 3 নাম্বার ব্যবহার করব। তাহলে দেখো প্রিপোজিশনের এই 3টা নিয়ম বেশ সহজ নিয়ম, এই নিয়মগুলো আমরা মনে রাখতে পারি। এখন যেহেতু আমাদের আজকের টপিকটাই হচ্ছে খুব সবচেয়ে সহজভাবে কীভাবে প্রস্তুতি নিতে পারি, ইজি প্রিপারেশনটা। তো এখানে আসলে সব নিয়ম যদি ঢালাভাবে বলতে যাই তাহলে তো অনেক সময়ের প্রয়োজন, একদিনে রাইট ফর্ম অফ ভার্ব বলে শেষ করা সম্ভব, কিন্তু আসলে অতগুলো নিয়ম তো আমাদের মনে রাখা কষ্টকর হয়ে যাবে। যদিও তোমাদের আগে থেকে নিয়মগুলো পড়া আছে, তবে আমি শুধুমাত্র ওই সকল নিয়মগুলোই বলতে চাচ্ছি যেগুলাতে তোমরা খুব সহজে প্রস্তুতিটা নিয়ে ফেলতে পারবা। খুব সহজে মনে রাখলেই দেখা যাবে যে 10টার ভেতরে 5টা 6টা কমন পড়ে গেছে। আমরা সেই সকল এরিয়াগুলো নিয়ে কথা বলবো। তো এটা একটা নিয়ম গেল। এরপরে আরেকটা যেটা নিয়ম, যে একদম সেন্টেন্সের শুরুতেই যখন স্পেস থাকবে, খেয়াল করো কি বললাম, সেন্টেন্সের শুরুতে যখন স্পেস থাকবে তখন এই জায়গায় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ হয় তাহলে আমরা কিন্তু কোনোভাবেই এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবো না। তখন আমাদের কী করতে হবে? তখন অবশ্যই ভার্বের 1 নম্বর ব্যবহার করতে হবে। এটা তোমরা অবশ্যই জানো। চলো একটা এক্সাম্পল দেখি। মনে করো এরকম আছে এক্সাম্পলটা, হোম হি ফাউন্ড দ্য বাঞ্চ। এই বাঞ্চ শব্দের বাংলা অর্থ অবশ্যই জেনে থাকবা, চাবির গোছা বা চাবির ছোরা। তাহলে এখানে খেয়াল করো, চলো আমরা বাংলা অর্থটা একটু বোঝার চেষ্টা করি। এখানে ভার্বের একদম সেন্টেন্সের শুরুতে স্পেস আছে, গ্যাপ আছে, তার মানে এখানে ভার্বের সাথে কি হয়ে যাবে বলো তো? আইএনজি। তবে একটা বিষয় খেয়াল রাখবো, সেন্টেন্সটা যেন ইম্পারেটিভ না হয়। এটার বাংলা অর্থ কী দেয়? এটার বাংলা অর্থ দিচ্ছে কামিং হোম হি ফাউন্ড দ্য বাঞ্চ। বাড়িতে এসে সে চাবির গোছাটা খুঁজে পেল। তাহলে এটা কি বলো তো ইম্পারেটিভ বোঝায়? ইম্পারেটিভ জিনিসটা কি অবশ্যই মনে আছে? ওই যে অনুজ্ঞাসূচক বাক্য, আদেশ নিষেধ উপদেশ অনুরোধ প্রস্তাব, এগুলো বোঝাবে। যদি আদেশ নিষেধ উপদেশ অনুরোধ প্রস্তাব বোঝায় তাহলে কিন্তু আমরা তখন আবার কী করব? তখন একদম সেন্টেন্সের শুরুতে ভার্বের কি বসে যাবে বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর বসাতে হবে। সেটা একটা এক্সাম্পল যদি দেখি, দেখো এখানে কামই দিলাম, মনে করো শুধু এতটুকু আছে, কাম হোম এটা আছে। তাহলে এটার বাংলা অর্থ কী দেয়? বাংলা অর্থ বাড়িতে আসো। মনে করো মা তোমার ফোন দিয়ে জিজ্ঞেস বলতেছে বাড়িতে আয়,
বাড়িতে আসো, এরকম আর কি। তাহলে সেটা কিন্তু আদেশ বোঝাচ্ছে, দ্যাট মিন্স সেটা ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ হলে ভার্বের 1 নাম্বার। আর যদি প্রথমে গ্যাপ থাকার পরে সেটা ইম্পারেটিভ না বোঝায় তাহলে আমরা কি করব, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করব। এটা একটা নিয়ম। আর একটা ইজি প্রিপারেশনের অংশ হিসেবে আমরা রাইট ফর্ম অফ ভার্বে আর একটা নিয়ম মনে রাখতে পারবো। এভাবে নিয়মটা যদি আমি মুখে বলি তাহলেই তোমাদের মনে পড়বে যে মডাল হেল্পিং ভার্ব, দ্যাট মিন্স মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তবে এখানে একটা কনফিউজিং এরিয়া কিন্তু রয়েছে। কনফিউজিং এরিয়াটা কি, এখানে মডাল হেল্পিং ভার্ব থাকার পরে আবার ভার্বের 3 নাম্বারও বসতে পারে, এবং তোমাকে এক্ষেত্রে হেল্পিং ভার্বও ব্যবহার করা লাগতে পারে। সেটা কখন, যদি সেন্টেন্সটা প্যাসিভ হয়। এর আগে কিন্তু আমরা প্রথম নিয়মে অ্যাক্টিভ আর প্যাসিভ দেখে ফেলেছি, ওইভাবে আমরা প্যাসিভ বিষয়টা চিনে নেব। এখানে শুধুমাত্র আমি তোমাদেরকে প্যাসিভ বোঝার জন্য একটা এক্সাম্পল দিয়ে এই বিষয়টা ক্লিয়ার করব, অত বিস্তারিত বলা হবে না, কেননা আজকে আমরা প্রথম নিয়মে প্যাসিভ বিষয়টা শিখে ফেলেছি। তাহলে দেখো এই একটা এক্সাম্পল আছে, মনে করো ইউ শুড স্পেস হেল্প ইয়োর প্যারেন্টস, একটা এক্সাম্পল। ওকে, তাহলে এই যে শুড, এখানে শুড একটা মডাল হেল্পিং ভার্ব। শুডের পরে অর্থাৎ মডাল হেল্পিং ভার্বের পরে সেন্টেন্সটা অ্যাক্টিভ হলে অবশ্যই সেটা ভার্বের 1 নাম্বার বসে সেই গ্যাপে। তাহলে এখানে কি বসে যাবে বলো তো, অবশ্যই ভার্বের 1 নাম্বার বসবে। তার মানে ইউ শুড হেল্প ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার পিতামাতাকে সাহায্য করা। এই সেন্টেন্সটাই যদি এরকম থাকে, দেখো আওয়ার প্যারেন্টস should আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, দেখো এইবারও কি আছে, এইবারও কিন্তু শুড আছে সেন্টেন্সে, শুড আছে না, অবশ্যই শুড আছে। তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করার, যে শুড থাকার পরে শিখলাম ভার্বের 1 নাম্বার বসবে, বাট এই সেন্টেন্সটার যদি কথা আমরা বিবেচনা করি তাহলে দেখো আওয়ার প্যারেন্টস লুক আফটার, এই লুক আফটার শব্দের বাংলা অর্থ হচ্ছে দেখাশোনা করা। আসলে এই সেন্টেন্সটার ভাব অর্থ বোঝাচ্ছে যে আমাদের পিতামাতাকে দেখাশোনা করা উচিত। তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ। কেন এটা প্যাসিভ? কারণ এখানে দেখাশোনার কাজটা পিতামাতা করবে না, বরং পিতামাতাকেই করা হবে, অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে কাজ করতেছে না। তাহলে যখন একটা সেন্টেন্সে মডাল হেল্পিং ভার্ব থাকবে এবং সেন্টেন্সটা প্যাসিভ হবে, আমরা কি যেন ব্যবহার করব, আমরা বি ব্যবহার করব, এবং ভার্বের কয় নাম্বার ব্যবহার করব, ভার্বের 3 নাম্বার ব্যবহার করব। তার মানে এখানে সেন্টেন্সের অ্যান্সার কি হয়ে যাবে, বি লুকড, বি বসাবো, অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভ হলে বি বসাবো এবং ভার্বের কয় নাম্বার বসাবো, 3 নাম্বার বসাবো। এটা এরপরে আরেকটা জিনিস খেয়াল করা, দেখো এ thief should space punish। আচ্ছা, এইবার সেন্টেন্সটা খেয়াল করো, এটা দিয়ে প্যাসিভটা আরও সহজভাবে বোঝা যাবে। এ thief should punish, তো এখানে খেয়াল করো তো, এ thief should punish, শুড শব্দের বাংলা অর্থ উচিত। তো আমরা শিখলাম শুড অর্থাৎ মডেল হেল্পিং ভার্বের পরে ভার্বের 1 নাম্বার বসবে, বাট এই সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের কয় নাম্বার বসবে, বি বসবে এবং ভার্বের 3 নাম্বার। এখন দেখা উচিত যে সেন্টেন্সটা আসলে প্যাসিভ নাকি সেন্টেন্সটা অ্যাক্টিভ, সেটা কিভাবে যেন বুঝবো, চলো দেখি। আচ্ছা বলো তো, চোর কি কখনো কাউকে শাস্তি দিয়েছে? পানিশ শব্দের বাংলা অর্থ শাস্তি দেয়া। চোর কখনো শাস্তি দিয়েছে না? সাধারণত আমরা চোরকেই শাস্তি দিয়ে থাকি, অবশ্যই আমরাই বরং চোরকে শাস্তি দিয়ে থাকি। তাহলে এখানে যে সাবজেক্টটা রয়েছে এটা কি, এটা অবশ্যই কাজটা করতেছে না, এই শাস্তি দেওয়ার কাজটা কিন্তু এখানে সাবজেক্ট করতেছে না, অতএব এই সেন্টেন্সটা প্যাসিভ। অতএব সেন্টেন্সটা যেহেতু প্যাসিভ, আমরা কি করব, এই মডেল হেল্পিং ভার্বের পরে বি বসিয়ে দেব এবং ভার্বের কয় নাম্বার বসাবো বলো তো, ভার্বের 3 নাম্বার বসাবো। তাহলে এটার অ্যান্সার কি আসবে, এ thief should be punished। তাহলে আমি যদি নিয়মটা আরেকবার বলি, তাহলে নিয়মটা বললাম এটা, যে মডেল হেল্পিং ভার্বের পরে সেন্টেন্সটা অ্যাক্টিভ হলে ভার্বের 1 নাম্বার বসবে, আর যদি সেন্টেন্সটা প্যাসিভ হয় তাহলে আমরা মডেল হেল্পিং ভার্বের পরে বি বসাবো এবং ভার্বের 3 নাম্বার বসাবো। প্যাসিভটা কীভাবে যেন চিনবো, এই যে দুইটা সেন্টেন্সের দিকে তাকালেই বোঝা যাবে। এখানে সাহায্য করার কাজটা সাবজেক্ট নিজেই করতেছে, ইউ শুড হেল্প ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার পিতামাতাকে সাহায্য করা। আর এখানে যে সেন্টেন্সটা রয়েছে খেয়াল করো, আওয়ার প্যারেন্টস শুড বি লুকড আফটার, আমাদের পিতামাতাকে দেখাশোনা করা উচিত। তাহলে এখানে দেখাশোনার কাজ কিন্তু পিতামাতা করতেছে না, বরং আমরাই পিতামাতাকে দেখাশোনা করতেছি। অ্যান্ড থার্ড সেন্টেন্স, এটা তোমাকে আরও সুন্দর সুস্পষ্টভাবে এটা ক্লিয়ার করবে যে কীভাবে একটা সেন্টেন্স প্যাসিভ তা চিনতে হয়। তুমি যদি খেয়াল করো, এ thief শুড বি পানিশড,
মানে কি আসলে এখানে শাস্তি দেওয়ার কাজটা কি চোর করতেছে? চোর করতেছে না, বরং চোরকেই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব এই কাজটা যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতেছে না, অতএব সেন্টেন্সটা প্যাসিভ। আর যেহেতু সেন্টেন্সটা প্যাসিভ, আমরা শুডের পরে অবশ্যই বি বসাবো এবং ভার্বের কয় নাম্বার ব্যবহার করব বলো তো? ভার্বের 3 নাম্বার ব্যবহার করব। তাহলে আমাদের এটা আরেকটা পয়েন্ট যেটা ইজি প্রিপারেশনে আমাদের হেল্প করবে। ওকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমরা এরপরের যে নিয়মটা পড়ব সেটা হচ্ছে আমাদের কনফিউজিং এরিয়ার একটা নিয়ম, এইদার ডট ডট অর এবং নেইদার ডট ডট নর। সাধারণত এই কনজাংশনগুলো দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে। তো যখন এইদার ডট ডট অর বা নেইদার ডট ডট নর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, অবশ্যই আমরা দ্বিতীয় সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্ব ব্যবহার করব। কখনোই প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্বকে ব্যবহার করতে পারবো না। তো আমরা যদি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি, এইদার রাজু অর হিজ ব্রাদার্স আর প্রেজেন্ট লিখেছি। কেন আর প্রেজেন্ট লিখলাম বলো তো? এখানে হিজ ব্রাদার্স দ্বিতীয় সাবজেক্ট আর রাজু হচ্ছে প্রথম সাবজেক্ট। এখানে দ্বিতীয় সাবজেক্ট যেহেতু প্লুরাল নাম্বার, 3% প্লুরাল, তাহলে অবশ্যই আমাকে এখানে আর ব্যবহার করতে হবে। এটা একটা বিষয়, এটা গেল। এরপরের যে নিয়মটা, এখানে আর একটা বিষয়, তাহলে এটা কিন্তু কনফিউজড হয়ে যাবে তোমরা যে আসলে এখানে কি বসবে, এটা দেখে বসবে নাকি এটা থেকে বসবে, নাকি দুইটা মিলে আসলে প্লুরাল হয়ে যাবে। না, কখনোই না, এটা শুধুমাত্র আমরা দ্বিতীয় সাবজেক্ট খেয়াল করব। এর পরের যে নিয়মটা আমি যদি একটু মুছে দিয়ে লিখি, দেখো as well as together with, along with, by। তাহলে এই কনজাংশনগুলো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, তখন কোন সাবজেক্ট অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা ভার্বটাকে ব্যবহার করব মনে রাখতে হবে। তখন অবশ্যই আমরা প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্ব ব্যবহার করব। একটু যদি খেয়াল করো যে he as well as his brothers be present last night। এই সেন্টেন্সটা যদি খেয়াল করি তাহলে দেখো as well as আছে, তাহলে as well as অর্থাৎ এই কনজাংশনগুলো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, আমরা অবশ্যই প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্ব ব্যবহার করব। তাহলে এখানে হি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার হলে এখানে অবশ্যই কি বসে যাবে? ওয়াজ বসে যাবে। কেন ওয়াজ বসলে? এই যে না, লাস্ট নাইট অতীত নির্দেশক সময়, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য বি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করে ফেলবো? ওয়াজ ব্যবহার করব। এরপরের কনফিউজিং যে এরিয়াটা রয়েছে আমরা একটু সেটা যদি ক্লিয়ার করি, দেখো এই কনজাংশনটা একটু খেয়াল করবো। দেখো যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এখানে নিয়মটা হচ্ছে যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশ অর্থাৎ দ্বিতীয় ক্লসে যদি বি ভার্বকে ব্যবহার করতে হয়, তাহলে আমরা নাম্বার পার্সন নির্বিশেষে অয়ার বসিয়ে দেব। আর যদি বি ভার্ব ব্যতীত অন্য ভার্ব আসে, অর্থাৎ মেইন ভার্ব আসে, তাহলে আমরা অবশ্যই কী করব? সেখানে ভার্বের 2 নাম্বার ব্যবহার করব। দ্যাট মিনস অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বের অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তবে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বের অংশ প্রেজেন্ট হওয়ার পরে পরবর্তী অংশে বি ভার্ব থাকে, তাহলে অবশ্যই বি ভার্ব নাম্বার পার্সন নির্বিশেষে অয়ার বসবে। তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আমরা ক্লিয়ার করি যে শি বিহেভস, দেখো বিহেভস ভার্বের 1 নাম্বার এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ থাকুক বা অ্যাজ দো থাকুক, যাই থাকুক না কেন, অর্থাৎ এটাও থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, রুল একই, নিয়ম একই। শি স্পেস এ ফ্যাসিস্ট, ওয়ার্ডটা বেশ পরিচিত তাই না এটা? তাহলে শি বিহেভস অ্যাজ ইফ বা অ্যাজ দো শি বি এ ফ্যাসিস্ট। তাহলে আমরা শিখলাম যে অ্যাজ ইফ আর অ্যাজ দোর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরবর্তী অংশে যদি বি ভার্ব থাকে, তাহলে নাম্বার পার্সন নির্বিশেষে কি বসে যাবে বলো তো? ওয়ার বসে যাবে, এটা বসে যাবে। এই ছিল মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা।
অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলতে গেলে তো আরও অনেক নিয়ম রয়েছে। মোটামুটি এই নিয়মগুলা বেশ কনফিউজিং, এবং এখানে আমরা বেশ কিছু ইজি নিয়ম মনে রেখেছি যেগুলো আমাদের প্রস্তুতিটিকে খুব সহজে সুন্দরভাবে অল্প সময়ে সম্পন্ন করতে খুব কার্যকরী ভূমিকা রাখতে পারবে। আজকের মতো এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন নিয়ে। সে ভিডিওটা তোমাদেরকে আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই এগুলো পড়তে থাকবা এবং তোমার প্রস্তুতি অনবরত চলমান রাখবা। আসসালামু আলাইকুম।